এই বন্ধুরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন 2050 সালের মধ্যে পৃথিবীতে কি পরিবর্তন হবে? আমি এটা জানি যে আপনি এটা নিশ্চয়ই ভেবেছেন 2050 সাল অবধি আপনার বয়স অনেক বেড়ে যাবে, আর এটি একটি নিশ্চিত ব্যাপার। ঠিক তেমনই এটাও নিশ্চিত যে 2050 সাল আসবেই, আর 2050 সালে পৃথিবীর রূপ পাল্টে যাবে। আর যদি সেটা হয় তাহলে আপনার জীবনে কি পরিবর্তন হতে পারে এটা জেনে রাখাটা ভীষণই ভালো। আপনার জীবনের পরিবর্তন আপনার দেশের সাথে পরিবর্তিত হতে থাকবে, আর এটা আমি ভালো করেই জানি আপনার দেশ ভারতবর্ষ নয় বাংলাদেশ। তাই আজ আকাশ বর্মনের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব আমাদের দেশ ভারতবর্ষ এবং আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের 2050 সালের মধ্যে কি পরিবর্তন ঘটবে। তো চলুন শুরু করা যাক। তবে বলে রাখা ভালো যে ভবিষ্যৎ সম্পর্কে 100% সঠিক কেউই বলতে পারে না, কিন্তু অনেক রিপোর্ট ও এক্সপার্টদের ক্যালকুলেশনের ওপর ভিত্তি করে আমরা ভবিষ্যৎকে নিয়ে অনেক অনুমান করতে পারি। অর্থাৎ এই ভিডিওটি সম্পূর্ণ বাস্তব ভিত্তিক প্রেডিকশনকে কেন্দ্র করে। তো চলুন শুরু করা যাক। ভারত এবং বাংলাদেশে কি পরিবর্তন হবে সেটা বলার আগে আমি পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা বলতে চাই। 2050 সালের মধ্যে পৃথিবীর 60% কাজ অটোমেটিক হয়ে যাবে বা রোবট দ্বারা পরিচালিত হবে। কোনো পণ্যের ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত সবই এই সময় রোবটরাই করবে। এমনকি এই সময়ের প্রত্যেকটি মানুষের কাছে একটি করে রোবট থাকাটা খুব একটা আশ্চর্যের বিষয় নয়। সেই সময় মানুষের কাছে রোবট থাকাটা ততটাই সাধারণ যতটা সাধারণ এখনকার দিনে কারো কাছে স্মার্টফোন থাকা। এছাড়াও হোলোগ্রাম মিটিং তখন অত্যন্ত সাধারণ ব্যাপার হয়ে যাবে, মানে যেমনটা আমরা মুভিতে দেখে থাকি। হতেও পারে সেই সময়ের মধ্যে টেলিপোর্ট বা টেলিকাইনিস হয়ে যাবে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে টেকনোলজির ব্যবহার সর্বত্র হবে। অগুন্তি স্যাটেলাইট আমাদের পৃথিবীর চারিপাশে সব সময় আবর্তিত হবে। এছাড়াও কিছু স্পেসক্রাফটকেও পাঠিয়ে দেওয়া হবে দূর মহাকাশে, এবং এইসব স্পেসক্রাফট দ্বারাই আমরা অনেক কসমিক পাওয়ারের আসল রহস্য উন্মোচন করতে পারবো। আশা করা যায় ততদিনে ডার্ক ম্যাটার এবং ব্ল্যাক হোলের রহস্য সমাধান হয়ে যাবে। এছাড়াও এমন কিছু আননোন ম্যাটারকে আমরা আবিষ্কার করে ফেলবো যেগুলো এখন আমাদের কল্পনার বাইরে, এবং প্রচুর বড় বড় স্কাইস্কেপার বিল্ডিং তৈরি হবে ততদিনে, এবং সেই সব বিল্ডিং এর কাছে বুর্জ খলিফা বাচ্চা হয়ে যাবে। শুধু তাই নয়, আয়রন ম্যান টাইপের স্ট্যাচু ততদিনে বাস্তবে তৈরি হয়ে যাবে, এবং এগুলোকে মিলিটারি ইকুইপমেন্ট হিসাবে ব্যবহার করা হবে। এবার চলুন জেনে নেওয়া যাক ভারত ও বাংলাদেশে কি পরিবর্তন ঘটবে। প্রথমেই বলা যাক জনসংখ্যা নিয়ে। 2050 সালে ভারতের জনসংখ্যা চায়নার থেকেও বেশি হয়ে যাবে। অর্থাৎ ভারতবর্ষের জনসংখ্যা সব থেকে বেশি হবে এই পৃথিবীতে, আর এই জনসংখ্যার সংখ্যাটি দাঁড়াবে 161 কোটিরও বেশি। আর এমন সময় বাংলাদেশের জনসংখ্যা 23 থেকে 25 কোটিতে দাঁড়াবে। তার সাথে সাথে জানিয়ে রাখি, ভারতবর্ষ শুধুমাত্র পৃথিবীর সব থেকে বেশি জনসংখ্যার দেশ শুধু হবে তাই নয়। 2050 সালে ভারতে পৃথিবীর সব থেকে বেশি সংখ্যায় মুসলমান ধর্মের মানুষ বসবাস করবে। যদি আজকের দিনের কথা বলি তাহলে সব থেকে বেশি মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া, এবং ভারতবর্ষ যেখানে রয়েছে দ্বিতীয় স্থানে, এবং 2050 সালে মুসলিম জনসংখ্যার দেশ হিসাবে বাংলাদেশের স্থান হবে চতুর্থ। তো এবার কথা বলা যাক দুটি দেশের অর্থনীতি সম্বন্ধে। 2050 সালে পা রাখার আগে ভারতের অর্থনৈতিক অবস্থা পৃথিবীর দ্বিতীয় স্থানে থাকবে। চীনের অর্থনৈতিক অবস্থা থাকবে সবার প্রথমে। আমেরিকাকে দ্বিতীয় স্থান থেকে সরিয়ে ভারতবর্ষ দ্বিতীয় স্থানে যাবে, অর্থাৎ আমেরিকা তৃতীয় স্থান দখল করবে। 2050 সালের আগে চায়নার জিডিপি $58.5 ট্রিলিয়ন হয়ে যাবে। ভারতের জিডিপি হবে $44 ট্রিলিয়ন, আমেরিকার জিডিপি হবে $34 ট্রিলিয়ন, এবং বাংলাদেশের জিডিপি হবে $3064 বিলিয়ন মার্কিন ডলার। উল্লেখ্য বিষয় এটি যে বাংলাদেশের জিডিপি পাকিস্তানের জিডিপি থেকে অনেক অংশে ছাপিয়ে যাবে। অর্থনৈতিকভাবে 2050 সালের আগেই বাংলাদেশ পাকিস্তানের থেকে একটি বড় দেশ হতে চলেছে। যারা জিডিপির বিষয়টি বোঝে না তাদের জন্যই বলছি,
আসলে জিডিপি হলো কোনো দেশের ইকোনমিক গ্রোথ, অর্থাৎ একটি দেশ এক বছরের মধ্যে কত টাকার দ্রব্য উৎপন্ন করছে সেটিই হলো জিডিপি। এবার বলে রাখা ভালো, ভারতবর্ষের মেক ইন ইন্ডিয়া প্রকল্পের কার্যকারিতার জন্য ভারতবর্ষের সাধারণ মানুষের জন্য জব এবং ইনভেস্টমেন্ট আজকের তুলনায় 2050 সালের মধ্যে অনেক বেড়ে যাবে। আজকের দিনে যেমন মাইক্রোসফট, অ্যাপেলের মতো ব্র্যান্ড আমেরিকাতে রয়েছে, ভারতবর্ষেও তেমনই কিছু ব্র্যান্ড তৈরি হয়ে যাবে 2050 সালের আগে। এছাড়াও বাংলাদেশের সরকার বিভিন্ন উন্নয়নের জন্য নানান প্রকল্প হাতে নিয়েছে। এক কথায় বলা যেতেই পারে এই দুটি দেশ ভবিষ্যতে অর্থনৈতিকভাবে ভীষণ শক্তিশালী হতে চলেছে। এবার কথা বলা যাক রাজনীতি নিয়ে। 2050 সালের মধ্যে এই দুটি দেশের সব পরিবর্তনের মধ্যে সব থেকে যদি বড় পরিবর্তন হয় সেটি হলো রাজনৈতিক কাঠামোর পরিবর্তন। এক্সপার্টদের মতে আজ থেকে 29 বছর পর 50% ভোটার তারাই হবে যারা এখন জন্ম নিচ্ছে বা যারা আগামীতে জন্ম নেবে। আর এই নতুন প্রজন্মের সাথে ভারত ও বাংলাদেশের নির্বাচন পদ্ধতির পরিবর্তন হতেই হবে, যার ফলে ভারত এবং বাংলাদেশের রাজনৈতিক কাঠামোতে একটা বিরাট পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। আর এটার প্রধান কারণ হিসাবে কাজ করবে শিক্ষা। অনুমান করা যায় এই দুটি দেশের সাক্ষরতার হার 2050 সালের মধ্যে 100% হয়ে যাবে। এবার কথা বলা যাক টেকনোলজির উন্নতি নিয়ে। সেই দিন বেশি দূরে নয় যে সময় ভারতের স্পেস এজেন্সি ইসরো নাসাকে টপকে পৃথিবীর সব থেকে অ্যাডভান্স স্পেস এজেন্সিতে পরিণত হবে। বর্তমান সাফল্যকে দেখে যদি অনুমান করা যায় 2050 সালের মধ্যে ইসরো মানব সভ্যতার অনেক বড় বড় স্পেস মিশন সাফল্যের সাথে বাস্তবায়িত করবে। এছাড়াও 2050 সালের টেকনোলজি এতটাই অ্যাডভান্স হয়ে যাবে যে যেটাকে অনুমান করা এখন আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তবে 2050 সালের মধ্যে চিকিৎসা বিজ্ঞানে বিরাট একটা পরিবর্তন দেখা যেতে পারে, যেখানে স্বল্প খরচের মধ্যে অনেক বড় বড় রোগ নিরাময় করা সম্ভব হবে। আর এটা করা হবে সম্পূর্ণ টেকনোলজির মাধ্যমেই। এছাড়া ততদিনে 3D টেকনোলজি একটি স্বাভাবিক বিষয় হয়ে উঠবে। 2050 সালের মধ্যে ভারত এবং বাংলাদেশ টেকনোলজির দিক থেকে বাকি দেশগুলোর তুলনায় কোনো অংশেই কম অ্যাডভান্স হবে না। এছাড়াও এই সময়কালের মধ্যে আমরা মঙ্গল গ্রহে সম্পূর্ণ একটি বসতি স্থাপন করে ফেলব। বর্তমানে বিখ্যাত স্পেস এজেন্সি স্পেস এক্স এবং ব্লু অরিজিন এখন থেকেই এর প্রস্তুতি শুরু করে দিয়েছে যে কিভাবে বহু সংখ্যক মানুষের বসতি মঙ্গল গ্রহে স্থাপন করা যায়। যদি এই মিশন সাফল্য পায় তাহলে 2035 সালের মধ্যে মঙ্গলে বসবাসযোগ্য একটি বেস তৈরি করা সম্ভব হবে এবং এই বিশ্বের ভেতরে শুধুমাত্র মানুষ বসবাস করতে পারবে না, বরং এর ভেতরটা কিছুটা পৃথিবীর পরিবেশের মতনই হবে। এবং 2045 সালের মধ্যেই মঙ্গল থেকে পৃথিবী ও পৃথিবী থেকে মঙ্গলে যাতায়াতের ব্যবস্থায় অনেক উন্নতি ঘটবে। 2050 সালের মধ্যেই মঙ্গলে বসবাস করা আমাদের জন্য খুবই সাধারণ ব্যাপার হয়ে উঠবে। মঙ্গল গ্রহে বসতির কথা শুনলে আমাদের মনে অনেক ধরনের প্রশ্ন আসে, যেমন কিভাবে সেখানে ইন্টারনেট কাজ করবে, কিভাবে পৃথিবী থেকে মঙ্গল গ্রহে জিনিসপত্র ডেলিভার করা হবে, আর কিভাবে টাকা লেনদেন করব আমরা, কারণ টাকা ছাড়া তো এখনকার দুনিয়াতে কিছুই হয় না। চলুন আগে জেনে নিই মঙ্গল গ্রহে কিভাবে ইন্টারনেট কানেকশন কাজ করবে। অ্যালন মাস্কের একটি প্রজেক্ট মঙ্গলে ইন্টারনেট কানেক্টিভিটির উদ্দেশ্যে এখন থেকেই কাজ করা শুরু করে দিয়েছে। এই প্রজেক্টটির অনুযায়ী অনেকগুলি স্যাটেলাইটকে মহাকাশে পাঠানো হবে এবং এই স্যাটেলাইটগুলি সম্পূর্ণ পৃথিবীকে ঘিরে ফেলবে এবং একটি প্রচন্ড স্ট্রং রেডিও ওয়েভ পৃথিবী থেকে মঙ্গল গ্রহে পাঠাবে এবং মঙ্গল গ্রহের বাড়িতে থাকা এক ধরনের বিশেষ রাউটারের সাহায্যে একে একত্রিত করে স্টোর করা হবে, যেটি আপনি ওয়াইফাই ফর্মে ইউজ করতে পারবেন। এবং এই প্রজেক্টের নাম স্টারলিংক। এই ট্রায়াল প্রজেক্টটি যদি কাজ করে তাহলে এই একই পদ্ধতিতে মঙ্গল গ্রহেও ইন্টারনেট পাঠানো হবে। এবার কথা বলা যাক মঙ্গল গ্রহের মানি ট্রানজাকশন নিয়ে। এই ব্যাপারটির জন্য এলন মাস্ক এখন থেকে কাজ করছে। আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন এলন মাস্ক এই বছরের শুরু থেকেই বিটকয়েনকে একটু বেশি প্রাধান্য দিচ্ছেন। আর তার বিটকয়েনের ওপর এত বেশি ইনভেস্টমেন্ট করার মূল লক্ষ্য এটাই ছিল যে তিনি গোটা বিশ্বকে জানাতে চাইছিল ক্রিপ্টোকারেন্সি এবং ব্লকচেইন মানি কতটা ইম্পর্টেন্ট। ইনডাইরেক্টলি তিনি অনেকবারই বলেছেন মঙ্গল গ্রহে তিনি টাকার ট্রানজাকশনের জন্য বিটকয়েনকেই ব্যবহার করবেন, কারণ আগে থেকে তৈরি থাকা
নাও থাকতে পারে, কারণ দিনের পর দিন দূষণ বৃদ্ধি এবং গাছ কাটার কারণে অ্যাসিড বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে, যার ফলে তাজমহলের সৌন্দর্য ধীরে ধীরে কমতে থাকবে। অন্যদিকে বাংলাদেশে 310টি নদী রয়েছে। এই নদীগুলির মধ্যে 150টি নদীর অবস্থা খুবই খারাপ এবং 65টি মৃত। 2050 সালের মধ্যে এগুলির উপর যদি পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ না করা হয় তাহলে এই সব নদী সব কটি খালে পরিণত হয়ে যাবে। এই ভিডিওটিতে এইটুকুই বলতে চাই, এই ক্রমবর্ধমান দূষণ ও দুর্নীতি আমাদের অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এবার আপনি হয়তো প্রশ্ন করবেন 2050 সালে কি ঠিক এগুলো ঘটবে? উত্তরটা হলো নিশ্চিত নয়। এর উত্তর নির্ভর করবে আমাদের সিদ্ধান্তের উপর। 2050 সালের ভয়াবহ দিকগুলি চিন্তা করে সচেতন হলে ভবিষ্যৎটা হয়তো অত খারাপ হবে না। কিন্তু পরিতাপের বিষয় এই যে আজকে আমরা ক্রিকেট, ফুটবল বা রাজনীতিকে নিয়ে যতটা মাতামাতি করি, পরিবেশ দূষণকে নিয়ে কিন্তু ততটা করি না। এই দুই দেশের বন্ধুত্বের কাছে বিনীত অনুরোধ রইল যাতে আমাদের পরিবেশ সম্পর্কে একটু সচেতন হয়। আজকের ভিডিওটি এইটুকুই। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, পাশাপাশি বন্ধুদেরকে শেয়ারও করবেন। পাশাপাশি আকাশ বর্মন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে নেবেন এরকমই ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে। আমাদের অদ্ভুত দশ এবং বোম ক্রিয়া চ্যানেলেও ভিজিট করবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।